আমরা শিক্ষকেরা প্রতি বছরই বুড়ো হয়ে যাচ্ছি, কিন্তু প্রতিটি নতুন বছরে আমাদের কাছে নতুন প্রজন্মের ছেলেমেয়েরা এসে হাজির হয়। এই তরুণদের চাহিদা, চাওয়া পাওয়ার খবর আমাদের মতো লোল চর্মের বৃদ্ধদের জানার কথা নয়। এটাই হলো শিক্ষক জীবনের সবচাইতে বড় ট্র্যাজেডি। কথাগুলো যদ্যপি আমার গুরু বইয়ে প্রফেসর আব্দুর রাজ্জাক স্যারের। লক্ষ্মী স্টুডিও চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি লক্ষ্মী সরকার। আজ আমি পাঠ করছি মনীষা লেখক আহমদ ছফা রচিত যদ্যপি আমার গুরু বইয়ের 3য় পর্ব। কে কোথা থেকে পাঠটি শুনছেন এবং বইটি কেমন লাগছে কমেন্ট বক্সে জানালে খুশি হব। এই বইটির প্রথম 2টি পর্বের লিঙ্ক সহ আহমদ ছফার আরও কিছু বিখ্যাত প্রবন্ধ, ছোট গল্প এবং উপন্যাসের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। শুরু করছি যদ্যপি আমার গুরুগ্রন্থের 3য় পর্ব। এরই মধ্যে একদিন গিয়ে আমি অত্যন্ত সসংকোচে আমার থিসিসের কথাটা তুললাম। স্যার জানতে চাইলেন, এর মধ্যে পড়ালেখা কতদূর করছেন? আমি কিছু বইয়ের নাম বললাম, যেমন বিবি মিশ্রের ইন্ডিয়ান মিডল ক্লাসেস, উইলিয়াম হান্টারের অ্যানালস অব রুরাল বেঙ্গল, এ জাতীয় আরও কিছু বই। রাজ্জাক স্যার জিজ্ঞেস করলেন, পড়ার সময় দরকারি অংশ টুইক্কা রাখার অভ্যাসটা করছেন কি না? আমি চুপ করে রইলাম। তার অর্থ এই যে আমি কোনো নোট রাখিনি। স্যার মন্তব্য করলেন, তাইলে তো কোনো কামে আইব না। ক্ষেত চষবার সময় জমির আইল বান্দা রাখতে হয়। তারপর রাজ্জাক স্যার সেলফের লেনিন রচনাবলীর ভেতর থেকে একটা বই টেনে বের করলেন। গায়ের চাদর দিয়ে মলাট মুছে নিয়ে বললেন, আপনারা তো এখন বিপ্লব টিপ্লব অনেক কথা কইবার লাগছেন। দেখি লেনিন সাহেবের এই বইটা আগাগোড়া পইড়া সারসংক্ষেপ কইরা দেখান। সেদিন আর বিশেষ কথাবার্তা হলো না। স্যারের কোনো একজন আত্মীয়ের অসুখ, হাসপাতালে যাওয়ার তাড়া ছিল। আমি লেনিনের ইকোনমিক হিস্ট্রি অব রাশিয়া বইটি নিয়ে হোস্টেলে ফিরে এলাম। পুরো বই আদ্যপান্ত পাঠ করে প্রতিটি অধ্যায়ের সারসংক্ষেপ করতে আমার জান কাবার হওয়ার দশা। ইংরেজি ভাষাতে সে সময় আমার দখল ছিল যৎসামান্য। তাছাড়া অর্থনৈতিক পরিভাষাগুলোর অর্থ কোনো রকমে বুঝতে পারলেও আমি নিজে সেগুলো ব্যবহার করার পারঙ্গমতা অর্জন করতে পারিনি। তথাপি লেনিনের রাশিয়ার অর্থনীতির ইতিহাসের বিশ্লেষণগুলো পাঠ করে আমি ভীষণ উদ্দীপিত হয়ে উঠেছিলাম এবং লেনিনের অন্তর্দৃষ্টি আমাকে বিস্ময়াবিষ্ট করে তুলেছিল। একটা দৃষ্টান্ত তুলে ধরার লোভ সামলাতে পারছি না। লেনিন সাহেব দেখিয়েছেন, বৃহৎজোতের জমি চাষের প্রচলন শুরু হওয়ার পরে উন্নত জাতের ঘোড়া জমি চাষার কাজে ব্যবহার হওয়ার কারণে উৎকৃষ্ট অশ্ব প্রজননের ধুম পড়ে যায়। ভালো জাতের ঘোড়ার প্রজনন বৃদ্ধির জন্য ঘোড়ার বৈদ্য একটি অর্থনৈতিক শ্রেণী সৃষ্টি হয়েছে। সেই জিনিসটিও উল্লেখ করতে ভুল করেননি। রাশিয়ার অর্থনৈতিক ইতিহাসের শেষ অধ্যায়ে রাশিয়াতে কেন সমাজতান্ত্রিক অর্থনীতি চালু করা প্রয়োজন তার পক্ষে যে নৈতিক যুক্তিগুলো দাঁড় করিয়েছিলেন লেনিন, সেটাকেই গ্রন্থটির আকর্ষণীয় অংশ বলে আমার মনে হয়েছিল। লেনিনের মূল বক্তব্য ছিল এরকম: যান্ত্রিক প্রযুক্তি সম্প্রসারিত হচ্ছে, রাশিয়া তার থেকে নিজেকে বিচ্ছিন্ন রাখতে পারবে না। রাশিয়ার উৎপাদন ব্যবস্থার মধ্যেও একটা পরিবর্তন আসন্ন হয়ে উঠেছে। রাশিয়া মানধাতার আমলের অর্থনীতি ইচ্ছা করলেও টিকিয়ে রাখতে পারবে না। ইতিহাসের পেছনে ফেরা নেই, যেতে হবে সম্মুখের দিকে। কিন্তু রাশিয়ান সমাজের পরিবর্তনের সূচনাটা কে করবে? পশ্চিম ইউরোপের দেশগুলোতে বুর্জোয়া শ্রেণী নেতৃত্ব দিয়ে সমাজের খোল নলচে দুই বদলে ফেলেছে, কিন্তু রাশিয়াতে পশ্চিমের মতো কোনো সুগঠিত বুর্জোয়া জন্মায়নি। সামন্তবাদ রাশিয়ান সমাজকে নিয়ন্ত্রণ করছে। এই সামন্ত শাসকদের দৃষ্টি ঐতিহাসিকভাবে পশ্চাৎমুখী। আধুনিক কৃৎকৌশল প্রয়োগ করে সমাজের উৎপাদন ব্যবস্থার মধ্যে পরিবর্তন আনার ক্ষমতা তাদের নেই। আর পরিবর্তন সাধনের কাজটা যদি তাদের হাতে ছেড়ে দেওয়া হয়,
তারা রাশিয়ার শিল্প, কৃষি সর্বত্র পশ্চিম ইউরোপের বুর্জোয়াদের ডেকে আনবে। পশ্চিমা বুর্জোয়ারা তাদের শোষণের নাগপাশ বিস্তার করে ভারত কিংবা এশিয়া আফ্রিকার দেশগুলোর মতো রাশিয়াকেও তাদের উপনিবেশে পরিণত করবে। রাশিয়ার সামন্তরা নিজেদের স্থায়িত্বের জন্য আপনা থেকেই পশ্চিমা বুর্জোয়াদের আগ বাড়িয়ে ডেকে আনবে। এই ধরনের একটা অর্থনৈতিক পরিস্থিতিতে লেনিনের যুক্তি হল, রাশিয়াতে পশ্চিমের তুলনায় খুব অল্পই শিল্পায়ন হয়েছে। শিল্প শ্রমিকের সংখ্যাও পশ্চিমের তুলনায় অত্যন্ত অপ্রতুল। তারপরেও লেনিন মনে করেন শ্রমিক শ্রেণীর হাতেই রাশিয়ার ভবিষ্যৎকে সোপার্দ করতে হবে। যেহেতু শ্রমিকরা যন্ত্রপাতি, কলকব্জা ব্যবহারের অধিক জ্ঞান রাখে, রাশিয়ার ভাবী শিল্পায়নের দায়িত্বও শ্রমিক শ্রেণীর উপর ন্যস্ত করতে হবে। মার্কসের হিসাব মতো গ্রেট ব্রিটেন কিংবা শিল্প সমৃদ্ধ জার্মানিতেই বিপ্লব হওয়ার কথা। মার্কসীয় থিসিস অনুসারে রাশিয়াতে শ্রমিক শ্রেণীর নেতৃত্বে বিপ্লব কিছুতেই সম্ভব নয়। লেনিন মার্কসীয় চিন্তা পদ্ধতিতে একটু অদল বদল ঘটিয়ে রাশিয়াতে শ্রমিক শ্রেণীর নেতৃত্বে একটা বিপ্লব সম্পন্ন করার জন্যই রাশিয়ার অর্থনৈতিক ইতিহাসটি লিখেছিলেন। এই বৃহৎ কলেবরের গ্রন্থের প্রতিটি অধ্যায়ের সারসংক্ষেপ করতে গিয়ে প্রায় 15 দিন দৈনিক 6-7 ঘন্টা করে আমাকে খাটতে হয়েছে। কঠোর পরিশ্রম করে কাজটা শেষ করার পর যখন এক সন্ধ্যাবেলা স্যারকে দেখাতে নিয়ে গেলাম, তিনি বললেন, ওইখানে পেছনের টেবিলে রাখা যান, সময় হইলে দেখুমনে। তারপরে যেমন বই পড়ছিলেন পড়তে থাকলেন। আমি একটু দমে গেলাম। এত কষ্ট করে কাজটা করলাম, আমার ধারণা ছিল তিনি দেখা মাত্রই কাগজের শিটগুলো আমার হাত থেকে তুলে নিয়ে বলবেন, হাই হাই করছেন কি, একবারে বেবাক বইটা সারসংক্ষেপ কইরা ফেলাইছেন। সেদিন তিনি এক কাপ চাও খেতে বলেননি। অগত্যা আমাকে মনোবেদনা চেপে গৃহে প্রত্যাবর্তন করতে হলো। কিছুদিন ফাঁক দিয়ে আমি আবার স্যারের কাছে গেলাম। তিনি নাস্তা খাওয়ার পর কাগজ পড়ছিলেন। সেই চিরাচরিত হাসিটা ঝিলিক দিয়ে উঠল। বুঝলাম স্যারের মেজাজ বেশ ফুরফুরে। চোখ থেকে চশমা নামিয়ে বললেন, লেনিনরে নিয়ে বেশ মেহনত করছেন দেখলাম। ইংরেজি না লেখা বাংলাতে লিখলেও পারতেন। যাক, বাঁচা গেল। তিনি আমার সিরিয়াসনেসটা অনুধাবন করতে পেরেছেন, এটাই আমার বড় সান্ত্বনা। এ কথা সে কথার পর সমাজতন্ত্রের ভালো মন্দ নিয়ে কথা উঠল। আমি সরাসরি একটা প্রশ্ন করে বসলাম, স্যার, সমাজতন্ত্রের কোন জিনিসটা আপনার ভালো লাগে? তিনি বললেন, কেমনে কই কোন জিনিস ভালো লাগে, তবে আমার একটা অভিজ্ঞতার কথা কইবার পারি। ভারত পাকিস্তান যুদ্ধের পর একজন রাশিয়ান আইছিল ঢাকায়। তখন তো অন্যরকম সময়। একজন রাশিয়ান ভদ্রলোকের লগে মাখামাখি করলে ইন্টেলিজেন্সের কাছে জবাবদিহি করতে হয়। এই ভয়ে ওর কাছে কেউ ঘেসবার চাইতো না। এখন নামটা মনে করবার পারছি না। এক সময় ভদ্রলোকের সঙ্গে আমার বেশ খাতির হইয়া গেল। এক সময় তিনি আমাগো লগে থাকতে এলেন। সেই সময় আমি শান্তিনগর থাকতাম। একদিন দুপুরবেলা ইউনিভার্সিটি থেকে যখন বাড়িতে ফিরবার লইছি, সেই ভদ্রলোক আমার লগে আসিল। তখন দুপুরবেলা, খুব গরম, রিক্সার বদলির সময়, সহজে রিক্সা পাওয়া যায় না। যেই চড়বার লইছি, সেই ভদ্রলোক আমার হাত ধইরা টাইন্না নিয়া কইল, এইটাতে চড়ন যাইতো না, দেখছেন না কেমন হাড় ঝিরঝিররা মানুষ। আমি যত রিক্সা ঠিক করি, একটা একটা ওসিলা বাইর কইরা বিদায় কইরা দেয়। সেই দিন বেবাক পথ হাইটটা বাড়িতে ফিরতে হইছিল। মেহন্নতি মানুষের উপর এই যে জাগ্রত সহানুভূতি আমার মনে হইছে, এইটাই সমাজতন্ত্রের সবচাইতে বড় কন্ট্রিবিউশন। রুশ বিপ্লবের অন্যতম নায়ক ট্রটস্কির প্রতি আমি ভীষণ অনুরক্ত ছিলাম। এই দেশে ট্রটস্কি ভীষণ ঘৃণিত মানুষ। আমার ইচ্ছে হলো ট্রটস্কির প্রতি স্যারের মনোভাবটা জেনে নিই। তাই জিজ্ঞেস করলাম,
ট্রটস্কি সম্পর্কে কিছু বলেন। তিনি স্মিত হেসে বললেন, আমি বিলাত থেকে ফিরা ট্রটস্কির থিওরি অফ পার্মানেন্ট রেভলিউশনের বাংলা তর্জমা করছিলাম। তারপর চুরুট ধরিয়ে একটুখানি লাজুক ভঙ্গিতে বললেন, বিলাত থেকে আইসাও আরও একটা তর্জমার কাজ আমি করছিলাম। আমি আগ্রহ সহকারে বললাম, কি কাজ স্যার? অবনীন্দ্রনাথ ঠাকুরের বাংলার ব্রত কইটার একটা ছোট বই আছে না, হেডার ইংরেজি অনুবাদ করছিলাম। রাজ্জাক স্যারের অনুবাদ কর্মের কথা শুনে আমি বিস্মিত হয়ে গেলাম। অধীর আগ্রহে জিজ্ঞেস করলাম, পাণ্ডুলিপিগুলো কোথায়? তিনি ছাই ঝাড়তে ঝাড়তে ডান হাত দিয়ে এমন একটা ভঙ্গি করলেন, দেখে আমার রবীন্দ্রনাথের একটি গানের দুটি পংক্তি মনে পড়ে গেল। পথিক পরাণ চল রে ওরে তুই, যে পথ দিয়ে গেছে চলে বিকেল বেলার জুই। এখানে আমি কিছু নিজের কথা বলবো। পরবর্তীকালে রাজ্জাক সাহেব সমাজবিজ্ঞান, রাজনীতি, সাহিত্য, নন্দনতত্ত্ব বিষয়ক যেসব কথাবার্তা বলেছেন আমার কাছে, আমি মনে মনে সেগুলোকে অবন ঠাকুরের বাংলার ব্রত এবং ট্রটস্কির থিওরি অফ পার্মানেন্ট রেভলিউশনের মধ্যিখানে রেখে একটু গড় করে গ্রহণ করছি। রাজ্জাক সাহেব সারা জীবনে কিছু লেখেননি কেন? এই নালিশ আমি সকলের কাছে অহরহ শুনে আসছি। রাজ্জাক সাহেব উল্লেখ করার মতো কিছু লেখেননি কেন, সে কৈফিয়ত একমাত্র তিনিই দিতে পারেন। তার হয়ে কিছু বলা আমার উচিত হবে না। তথাপি আমি আমার যে ধারণা জন্মেছে সেটা বলতে পারি। যৌবনে যে মানুষ ট্রটস্কির থিওরি অফ পার্মানেন্ট রেভলিউশনের বাংলা এবং অবন ঠাকুরের ইংরেজি অনুবাদ করেছেন, সেই মানুষের পক্ষে অন্য কোনো মামুলি বিষয়ে কাজ করা অসম্ভব ছিল। তার মানসিক সূক্ষ্মতার এমন একটি সমুন্নত উত্তরণ ঘটেছিল, সেখান থেকে তৎকালীন বিদ্যাচর্চার স্তরটি নেমে আসা সত্যি সত্যি দুরূহ হয়ে দাঁড়িয়েছিল। জ্ঞানচর্চার সামাজিক প্রেক্ষিতটির কথা অবশ্যই ধর্তব্যের মধ্যে আনতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়কে প্রাচ্যের অক্সফোর্ড বলা হয়ে থাকে। কেন এ তুলনাটা করা হয় তার হেতু অদ্যাবধি আমি আবিষ্কার করতে পারিনি। ঘর, বাড়ি, দালান, অট্টালিকা এ সকল ভৌত কাঠামোগত কারণে যদি ঢাকা বিশ্ববিদ্যালয়কে অক্সফোর্ডের সঙ্গে তুলনা করা হয়, আমার বলার কিছু থাকে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দের মধ্যে কেউ কেউ ছিলেন যারা জ্ঞানচর্চার নানা ক্ষেত্রে পথিকৃতের ভূমিকা পালন করেছিলেন, তাতে সন্দেহ নেই। কিন্তু তারা ছিলেন ভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রোডাক্ট। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যে সকল ছাত্র পাশ করেছেন, তারা জ্ঞানচর্চার কোন ক্ষেত্রটি প্রতিভার স্বাক্ষর রেখেছেন, সেই জিনিসটি নতুন করে যাচিয়ে দেখা প্রয়োজন। 1921 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় চালু হয়েছে। 1921 থেকে 1947 সালের মধ্যবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রও আইসিএস পাশ করেননি। একথা কলকাতা বিশ্ববিদ্যালয় সম্পর্কে বলবার উপায় নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 3টি প্রধান অবদানের একটি হল পাকিস্তান আন্দোলনের মনস্তাত্ত্বিক এবং বুদ্ধিবৃত্তিক ভিতটি তৈরি করা। দ্বিতীয় অবদান বাংলা ভাষা আন্দোলনের নেতৃত্বদান এবং তৃতীয় অবদান মুক্তিযুদ্ধের চেতনা, সংকল্প ও কর্মপন্থার দিক নির্দেশনা। এই জনগোষ্ঠীর জীবনে ওই 3টি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা। কিন্তু জ্ঞানচর্চার যে আরও একটি বৈশ্বিক মানদণ্ড রয়েছে, তাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবদান বিশেষ কিছু নেই। বিশেষত পাকিস্তান সৃষ্টির পরে জ্ঞানচর্চার উত্তাপ আরও অবসিত হয়েছিল। পাকিস্তান সৃষ্টির পরে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতো নিবেদিতপ্রাণ মানুষও নতুন কোনো গবেষণা কর্মে আত্মনিয়োগ করেনি। তিনি বিয়ে পড়ানো এবং মিলাদ শরীফ করে সময় কাটাতেন। জ্ঞান বিজ্ঞান ব্যক্তির সাধনায় বিকশিত হয়, কিন্তু সমাজের মধ্যে জ্ঞানের প্রয়োজন অনুভূত হওয়া চাই। বৃহৎ অর্থে জ্ঞান বিজ্ঞানের সাধনাও বৃহত্তর সমাজ প্রক্রিয়ার একটি অংশ। অনেক সময় উৎকৃষ্ট বীজও পাহাড়ে পড়ে নষ্ট হয়। আমার ধারণা
রাজ্জাক সাহেবের ক্ষেত্রেও সেটি ঘটেছিল। হ্যাঁ, রাজ্জাক সাহেবের যদি চাকুরি বাকুরির ক্ষেত্রে উন্নতি করার আকাঙ্ক্ষা থাকতো, অবশ্যই তাকে লিখতে হতো। ঢাকা বিশ্ববিদ্যালয়ে নানা বিষয়ে যে গবেষণা হয়েছে তার বেশিরভাগই চাকুরির প্রমোশনের উদ্দেশ্যে লেখা। রাজ্জাক সাহেবের যদি সেবালায় থাকতো, লন্ডন স্কুল অফ ইকোনমিক্সের হ্যারল্ড লাস্কির মৃত্যুর পর তার লেখা থিসিসটা বগলে নিয়ে বিনা ডিগ্রিতে লন্ডন থেকে ফিরে আসতেন না। গোড়া ইংরেজ সুপারভাইজারের নির্দেশ মোতাবেক যেন তেন প্রকারের একটা থিসিস লিখে ডিগ্রিটা অর্জন করতেন। রাজ্জাক সাহেব যদি সংসার ধর্ম পালন করতেন, তাহলেও হয়তো জাগতিক উন্নতির প্রয়োজনে তাকে কিছু লেখালেখি করতে হতো। অনেকে, তার মধ্যে রাজ্জাক সাহেবের প্রিয়তম ছাত্রও রয়েছেন, মনে করেন রাজ্জাক সাহেব একজন গোড়া মুসলিম লীগ সমর্থক। কিন্তু আমার মূল্যায়ন একটু ভিন্ন রকম। তার অবস্থান কিছু অংশে মুসলিম লীগ পাটাতনে ছিল, একথা অস্বীকার করার উপায় নেই। তিনি যদি মুসলিম লীগ না করতেন, তাকে অবশ্যই কমিউনিস্টদের সঙ্গে যেতে হতো। কিন্তু সেখানেও একটা বড় অসুবিধা ছিল। কৃষি প্রশ্নে লেনিন এবং কাউটস্কির মধ্যে যে বিতর্ক হয়েছিল, তাতে রাজ্জাক সাহেবের সাই ছিল কাউটস্কির অনুকূলে। লেনিন রেনিগেড কাউটস্কি শিরোনামে একটি পুস্তিকা লিখে কাউটস্কিকে কষে গালাগাল দিয়েছিলেন। এখন অনেকেই মনে করেছেন কৃষি প্রশ্নে লেনিন কাউটস্কি যে বিতর্ক হয়েছিল, তাতে কাউটস্কির অবস্থানটাই সঠিক ছিল। রাজ্জাক সাহেবকে এভাবে বোধ করি বিচার করা যায়, এ ট্রটিস্কাইট অ্যামং দ্য মুসলিম লিগার্স। আমি রাজ্জাক সাহেবের হয়ে কৈফিয়ত দেওয়ার কেউ নই। তথাপি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একটা বিরাট অংশের কাছ থেকে শুনে আসছি, আসলে অকারণে একটা রাজ্জাক মিথ খাড়া করা হয়েছে। রাজ্জাক সাহেবের ভেতরে সার পদার্থ অধিক নেই। যদি কিছু বলার থাকতো, অবশ্যই তিনি লিখে প্রকাশ করতেন। রাজ্জাক সাহেব কেন লেখেননি, সে জবাব দেওয়ার আমি কেউ নই। তারপরেও একটা কারণে রাজ্জাক সাহেবকে আমি ধন্যবাদ না দিয়ে পারি না। তিনি এই মহাজনদের পন্থা অনুসরণ করে তাদের স্তরে নেমে আসেননি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একাংশের মধ্যে আরও একটা ধারণা চালু আছে। সেটা হলো এই, রাজ্জাক সাহেব আগাগোড়া কোনো বই পড়েন না। তার ভক্তদের চমক লাগাবার জন্য বইয়ের ফ্ল্যাপ এবং গ্রন্থ পরিচিতি মাত্র পাঠ করে সকলের সামনে তিনি যে কত বড় মহাজ্ঞানী সেটা প্রমাণ করে থাকেন। এই অভিযোগটির জবাব দেয়া আমার পক্ষে সম্ভব নয়। যারা অভিযোগ উচ্চারণ করেন তাদের অপকৃষ্ট রুচি দেখে ব্যথিত অনুভব করি মাত্র। আমি রাজ্জাক সাহেবের সঙ্গে কোনো পদ্ধতি অনুসরণ করে কোনো দিন বাক্যালাপ করিনি। তিনি কথা বলেছেন, আমি শুনেছি। তিনি যে স্পিরিটে কথা বলেছেন, আমি সেটা গ্রহণ করতে পেরেছি এমন দাবিও করতে পারবো না। যা শুনেছি তার সবটাও স্মৃতিতে ধরে রাখা সম্ভব হয়নি। আমার এ রচনায় রাজ্জাক সাহেবের পাণ্ডিত্য এবং মননশীলতার কতিপয় প্রান্ত আমি তুলে ধরতে চেষ্টা করেছি। আমার মতো একজন সামান্য মানুষের পক্ষে রাজ্জাক সাহেবের অগাধ পাণ্ডিত্য পরিমাপ করা যেমন সম্ভব নয়, তেমনি তার সমালোচকদের অভিযোগের জবাব প্রত্যাশা করাও সমীচীন হবে না। আমি তাকে নানা সময়ে যেভাবে অনুভব করেছি, সেই অনুভবটুকু সকলের কাছে তুলে ধরার চেষ্টা করেছি মাত্র। আমার সন্তারিখের ঠিক থাকে না, আর ডায়েরি লেখার অভ্যাসও আমার নেই। স্মৃতির গভীর থেকে এই বিষয়গুলো টেনে টেনে বার করছি। কোনটা আগে কোনটা পরে পারস্পর্য রক্ষা হচ্ছে না। আমি একবার বিশ্ববিদ্যালয়ের সিনেট নির্বাচনে প্রার্থী হয়েছিলাম। আমরা তৎকালীন সরকার বিরোধী একটা প্যানেল দিয়েছিলাম। একজন ছাড়া অন্য প্রার্থীদের নাম মনে পড়ছে না। তিনি মির্জা গোলাম হাফিজ, নামকরা উকিল এবং বিএনপি সরকারের প্রাক্তন মন্ত্রী। রাজ্জাক সাহেবকে আমি আমাকে ভোট দিতে অনুরোধ করেছিলাম। তিনি চোখ কপালে তুলে বলেছিলেন, আপনি আবার ওইগুলার মধ্যে গেছেন কেন? আমি বললাম, স্যার, সকলে ধরে বসলেন, আমি না করতে পারলাম না।
ঠিক আছে, আপনি যখন একেবারে খাড়াইয়া গেছেন, একটা ভোট আপনারে দিমুনে। স্যার সত্যি সত্যি আমাকে ভোট দিয়েছিলেন, কিন্তু কোনো লাভ হয়নি। ওই নির্বাচনে আমি হেরেছিলাম। একজন ছাড়া আমাদের প্যানেলের কেউ জিততে পারেনি, তিনি মির্জা গোলাম হাফিজ। হাফিজ সাহেব তলায় তলায় আমাদের বিরোধী প্যানেলের সঙ্গেও একটা বোঝাপড়া করে ফেলেছিলেন। এই এক মজার লোক, যে কথা তিনি শুনতে চান না, কেউ যদি বলেন, তিনি হাত পা নেড়ে জানিয়ে দেন, তুমি কি বলছো আমি শুনতে পাচ্ছি না, কারণ আমি কানে কম শুনি। যে কথা তিনি পছন্দ করেন ঠিকই শুনে ফেলেন, এক বর্ণও বাদ পড়ে না। নির্বাচনে আমার অবস্থাটা হয়েছিল সবচাইতে করুণ। আমাদের এজেন্ট ডক্টর আহমদ কামাল জানিয়েছিলেন, আমার নিজের ভোটটাও বাতিল হয়ে গিয়েছিল। কোথায় টিক চিহ্ন দিতে কোথায় দিয়ে ফেলেছি। নির্বাচনে হেরে একটু একটু জ্বালা করছিল। তার পরের দিন স্যারের বাড়িতে গেলাম। তিনি বোধহয় আমার মনের অবস্থাটা বুঝতে পেরেছিলেন, সেজন্য লম্বা চওড়া একটা গল্প ফেঁদে বসলেন। পাকিস্তান হওয়ার আগে সিনেট নির্বাচনে কিভাবে হিন্দু এবং মুসলমানের মধ্যে প্রতিযোগিতা হতো সে কথা জানালেন। নওয়াববাড়ির খাজা শাহাবুদ্দিন নির্বাচনের ফন্দিপিকির খুব ভালো করে জানতেন। সেই সময়ে মুসলিম রেজিস্টার্ড গ্র্যাজুয়েটের সংখ্যা ছিল হিন্দুদের তুলনায় খুবই সামান্য। সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা ভোটারদের কাছে হাজির হয়ে ব্যালট পেপারে সই করিয়ে নিয়ে আসতেন। রাজ্জাক স্যার জানালেন, তিনি একবার অনেক দূর পায়ে হেঁটে কুমিল্লা জেলার নবীনগর থানায় গিয়েছিলেন। নবীনগরে একজন সাব রেজিস্ট্রার থাকতেন। তার কাছ থেকে ব্যালট পেপারটা হাতে হাতে নিয়ে আসার জন্য স্যারকে পায়ে হেঁটে অতদূর যেতে হয়েছিল। দিল্লি থেকে প্রকাশিত ইলাস্ট্রেটেড উইকলি অফ ইন্ডিয়া পত্রিকাটি সেই সময়ে খুব সম্ভবত প্রখ্যাত শিখ লেখক খুশবন্ত সিং সম্পাদনা করতেন। ওই পত্রিকাটির একটি সংখ্যায় রাজ্জাক স্যারের উপর প্রধান রচনাটি প্রকাশিত হয়েছিল। বর্তমানে মার্কিন প্রবাসী রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষিকা ডক্টর রওনক জাহানের উপর অপর একটি রচনা ইলাস্ট্রেটেড উইকলিতে প্রকাশিত হয়েছিল। পাশাপাশি রাজ্জাক স্যার এবং ডক্টর রওনক জাহানের ছবি প্রকাশিত হয়েছিল। রাজ্জাক স্যারের উপর লিখিত রচনাটিতে তার সম্পর্কে যে সকল কথা লিখিত হয়েছিল তার সব কিছু অক্ষরে অক্ষরে আমি মনে করতে পারবো না। ইলাস্ট্রেটেড উইকলির প্রতিবেদক তাকে গ্রিক দার্শনিক ডায়োজেনিসের সঙ্গে তুলনা করেছিলেন। এটা নতুন কথা নয়। এখানে অনেকেই তাকে ডায়োজেনিস বলে ডাকতেন। ওই পত্রিকায় তাকে 6 দফার মূল প্রণেতা বলে উল্লেখ করা হয়েছিল। ডক্টর রওনক জাহান পাকিস্তান ফেলিওর অব ন্যাশনাল ইন্টিগ্রেশন গ্রন্থটিতে দু অঞ্চলের বৈষম্য তুলনা করে দেখিয়েছিলেন পাকিস্তানের অখণ্ডতা স্থায়ী হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। তার কিছুদিন পরে দিল্লি বিশ্ববিদ্যালয় রাজ্জাক স্যারকে ডিলিট উপাধি দিয়ে সম্মানিত করে। এই ডিলিট ডিগ্রি প্রাপ্তির ঘটনাটিকে উপলক্ষ করে আমি স্যারকে একটি সিল্কের পাঞ্জাবি, পাজামা, একটি ভালো ফাউন্টেন পেন এবং খুব দামি কিছু লেখার কাগজ উপহার দিয়েছিলাম। আমি অনুরোধ করেছিলাম স্যার যেন আমার উপহার দেয়া কলম এবং কাগজে তার আত্মজীবনীটা লেখা শুরু করেন। আত্মজীবনী লেখার কথা যখন উঠল, স্যার হাসতে হাসতে একটা ঘটনার উল্লেখ করলেন। আমি একবার মিস্টার একে ফজলুল হকরে যাইয়া কইলাম, আমি আপনার জীবনটা লিখবার চাই, আপনি যদি দয়া কইরা পারমিশনটা দেন কাজ শুরু করবার পারি। হক সাহেব তখন ইস্ট পাকিস্তানের গভর্নর। আমার প্রস্তাব শুননা খেকাইয়া উঠা কইলেন, আমার জীবনী লিখতে চাও? নিশ্চয়ই তোমার একটা মতলব আছে। আমি কইলাম, মতলব তো একটা অবশ্যই আছে। হক সাহেব কইলেন, আগে হেইডা কও। আমি কইলাম, আপনি যখন গাঁও গ্রামে যান, মাইনষের লগে এমন ব্যবহার করেন, তারা মনে করে জনম ভৈরা আপনি গাঁও গ্রামে কাটাইয়া তাগো সুখ দুঃখের অংশ লইতাছেন। তারপরে গাঁও গ্রাম থেকে ঢাকা শহরে আইসা আহসান মঞ্জিলের ছাদে উঠা নবাব হাবিবুল্লার লগে যখন গুড্ডি উড়ান, লোকজন দেখা আপনারে নবাব বাড়ির ফরজন্দ মনে করে।
তারপরে আবার যখন কলকাতায় যাইয়া শ্যামাপ্রসাদের লগে গলা মেলাইয়া শ্যামাপ্রসাদরে ভাই বললা ডাক দেন, কলিকাতার মানুষ চিন্তা করে আপনি শ্যামাপ্রসাদের আরেকটা ভাই। বাংলার বাইরে লখনৌ কিংবা এলাহাবাদে গিয়া মুসলিম নাইট নবাবগো লগে যখন বয়েন, দেখলে মনে হইব আপনি তাগো একজন। এই এতগুলো ভূমিকায় আপনি এত সুন্দর সাকসেসফুল অভিনয় করতে পারেন, এইটা তো একটা মস্ত ক্ষমতা। এই ক্ষমতা স্যার অলিভার লরেন্সেরও নাই। এই অভিনয় ক্ষমতাটার একটা এনকোয়ারি আমি করবার চাই, আর নইলে আপনার আসল গুণপানা কোথায় সেটা তো আমাকেও অজানা নাই। হক সাহেব হুঙ্কার সাইডা জিগাইতে লাগলো, তুমি আমার সম্পর্কে কি জানো? আমি কইলাম, আপনি সুন্দর সুন্দর বিশ্বাসযোগ্য মিছা কথা কইবার পারেন। আমার জবাব শুননা হক সাহেব হ হ করে হাসিয়া উঠলেন। হক সাহেব সম্পর্কে কথাবার্তা আর বেশি দূর অগ্রসর হতে পারল না। মিসেস হামিদা হোসেন এসে গেছেন। মিসেস হোসেন শেখ সাহেবের ক্যাবিনেটের জাদরেল মন্ত্রী ব্যারিস্টার কামাল হোসেনের বেগম। এই ভদ্রমহিলা রাজ্জাক স্যারের বিশেষ স্নেহের পাত্রী। তিনি ছাত্রী থাকাকালীন বিলেতের অক্সফোর্ড না কেমব্রিজে একে ফজলুল হকের উপর গবেষণা করছিলেন। ফজলুল হক সম্পর্কিত তথ্যাদি জানার জন্য ঢাকায় রাজ্জাক সাহেবের কাছে এসেছিলেন। রাজ্জাক সাহেবের বাড়িতেই হামিদার সঙ্গে ডক্টর কামালের পরিচয়ের পর প্রেম, তারপর বিয়ে। রাজ্জাক সাহেবের কিছু পছন্দের মানুষ আছেন, তার মধ্যে ডক্টর কামাল সাহেব বিশিষ্ট একজন। ডক্টর কামাল হোসেন, বদরুদ্দিন উমর, ডক্টর আনিসুজ্জামান, ডক্টর রৌনক জাহান, সর্দার ফজলুল করিম, ডক্টর সালাউদ্দিন আহমেদ, ডক্টর মোশাররফ হোসেন, ডক্টর মুমতাজুর রহমান তরফদার, এরা তার পছন্দের মানুষ। এছাড়া নিশ্চয়ই অনেকে আছেন, কিন্তু আমি তাদের নাম জানি না। ডক্টর আনিসুজ্জামানের প্রতি তার এক বিশেষ ধরনের স্নেহ রয়েছেন। সর্দার ফজলুল করিমকে তিনি প্রায় সময়ে স্মরণ করেন। সমুদ্রের জোয়ার ভাটার মতো তার সম্পর্কেরও ওঠানামা আছে। একসময় ইংরেজি বিভাগের শিক্ষক মরহুম সাজ্জাদ হোসেনের সাথে তার উষ্ণ সম্পর্ক ছিল। নানা সামাজিক রাজনৈতিক প্রশ্নে তাদের মধ্যে মতান্তর ঘটে যায়। তার পছন্দ অপছন্দের বোধটি এত প্রবল যে মতান্তর ঘটলেই বেশিরভাগ ক্ষেত্রে মনান্তর ঘটে যায়। কবি সৈয়দ আলিয়া হাসানের সঙ্গে সম্পর্কটা সেই 1990-91 পর্যন্ত আমি বেশ হৃদ্যতাপূর্ণ লক্ষ্য করেছি। আরেকজন মানুষকে তিনি প্রগাঢ় শ্রদ্ধা করতেন। সেই ভদ্রলোকটি ছিলেন মরহুম ডক্টর খন্দকার মোকাররম হোসেন। খন্দকার সাহেবের মৃত্যুর পরেও তার পরিবারের দেখাশোনা করতে দেখেছি। মোকাররম সাহেবের ছেলের সঙ্গে নিজের ভ্রাতুষ্পুত্রী দীপ্তির বিয়ে দিয়েছিলেন। কুমিল্লা পল্লী উন্নয়ন একাডেমির প্রাক্তন ডিরেক্টর এবং জিয়া সরকারের প্রাক্তন মন্ত্রী জনাব আজিজুল হককে ভীষণ পছন্দ করতেন। আমার কাছে প্রায়ই বলতেন, তার যোগ্যতা বিশ্বমানের। রাজ্জাক স্যার একটা কথা প্রায়ই বলতেন, আমরা শিক্ষকেরা প্রতি বছরই বুড়ো হয়ে যাচ্ছি, কিন্তু প্রতিটি নতুন বছরে আমাদের কাছে নতুন প্রজন্মের ছেলেমেয়েরা এসে হাজির হয়। এই তরুণদের চাহিদা, চাওয়া পাওয়া, খবর আমাদের মতো লোল চর্মের বৃদ্ধদের জানার কথা নয়। এটাই হলো শিক্ষক জীবনের সবচাইতে বড় ট্র্যাজেডি। তারপরেও রাজ্জাক সাহেবের চরিত্রের মধ্যে এমন একটা আকর্ষণী শক্তি ছিল, বিশ্ববিদ্যালয়ের নানা বিভাগের দীপ্তিমান ছাত্রদের তিনি চুম্বকের মতো আকর্ষণ করতেন। কারো মধ্যে সামান্যতম গুণের প্রকাশ দেখলেও তিনি সাধ্যমতো সাহায্য করতে চেষ্টা করতেন। একবার আমি বিশ্ববিদ্যালয়ে লেকচারারের চাকুরির দরখাস্ত করেছিলাম। আমার ধারণা তিনি আমাকে স্নেহ করেন, কিন্তু আমার জন্য সুপারিশ না করে মাদ্রাসা থেকে আগত এক ভদ্রলোকের জন্য সুপারিশ করেছিলেন এবং তার চাকুরিটি হয়েছিল। ভদ্রলোক আরব দার্শনিক আল মাওয়ার্দির একটি লেখা আরবি থেকে বাংলায় অনুবাদ করে দেখিয়েছিলেন। রাজ্জাক স্যার প্রায়ই আফসোস করতেন, আরবি, ফার্সি এবং সংস্কৃত পালি জানা লোকের সংখ্যা আশঙ্কাজনকভাবে দুর্লভ হয়ে উঠছে।
এই ভাষাগুলোর অভাবে অরিজিনাল সোর্স ব্যবহার করার ক্ষমতা কারো জন্মাবে না। সেকেন্ড হ্যান্ড সোর্স পর্যালোচনা করে যেসব গবেষণাকর্ম করা হচ্ছে সেগুলোর মধ্যে বিস্তর অপূর্ণতা থেকে যাচ্ছে। রাজ্জাক স্যার ব্যক্তিগতভাবে অঙ্কের শিক্ষক রমজান আলী সর্দারকে পছন্দ করতেন এমন মনে হয়নি, কিন্তু তিনি তার খুব প্রশংসা করতেন। সর্দারই ঢাকা বিশ্ববিদ্যালয়ের একমাত্র ছাত্র যিনি অক্সফোর্ডে র্যাংলার হতে পেরেছিলেন। রাজ্জাক স্যার মনে করতেন সর্দার যদি তার সাধনার প্রতি যত্নবান হতেন পৃথিবীর শ্রেষ্ঠ অঙ্কবিদদের একজন হতে পারতেন। সলিমুল্লাহ খানের বয়স আমার চাইতে অন্তত 15 বছর কম। সে রাজ্জাক স্যারকে নির্জলা বকাঝকা করে আস্ত একটা বই লিখে ফেলেছিল। বইটি পড়ে শুধু আমি নই, রাজ্জাক স্যারের ঘনিষ্ঠজনদের অনেকেই অসন্তুষ্ট হয়েছিলেন। সলিমুল্লাহ খান পুস্তক রচনা করে বসে থাকেননি, এক কপি নিজের হাতে লিখে বাড়িতে গিয়ে উপহার দিয়ে এসেছিল। সাহস করে স্যারের প্রতিক্রিয়াটা জানার চেষ্টা করিনি। একবার সলিমুল্লাহর কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের একটি বৃত্তি পাওয়ার সম্ভাবনা দেখা দিল। দুজন নির্ভরযোগ্য ব্যক্তির সার্টিফিকেট খুবই প্রয়োজন। তার মধ্যে একজন প্রফেসর রাজ্জাক, অন্যজন ডক্টর কামাল হোসেন। সলিমুল্লাহ আমাকে বারবার অনুরোধ করতে লাগলো আমি যেন তাকে স্যারের কাছে নিয়ে যাই। স্যারকে তো তাকে প্রশংসাপত্র দিতে হবে, অধি কিন্তু ডক্টর কামালের প্রশংসাপত্র সংগ্রহ করে দিতে হবে। আমি বারবার এড়িয়ে যাওয়ার চেষ্টা করলাম, কিন্তু সলিমুল্লাহ নাছোড়বান্দা। অগত্যা একদিন বিশ্ববিদ্যালয় ক্লাবে স্যারকে গিয়ে বললাম, কাল সকালে আপনার ওখানে নাস্তা করতে যাব। স্যার বললেন, ঠিক আছে আইয়েন। এ কথা বলে স্যার দাবা খেলায় মন দিলেন। আমি আবার স্যারের দৃষ্টি আকর্ষণ করে বললাম, স্যার সলিমুল্লাহ খানও আমার সঙ্গে আসার বায়না ধরেছে। স্যার বললেন, ঠিক আছে লইয়া আইয়েন। স্যার তখন একা থাকতেন, পরিবারের অন্য সদস্যরা গুলশানের বাড়িতে চলে গেছেন। সলিমুল্লাহ খানের সঙ্গে যথারীতি কথাবার্তা বললেন, কোন বিষয়ের উপর গবেষণা করতে চাই ও নিয়েও আলাপ করলেন। চলে আসার সময় সলিমুল্লাহকে বললেন, ঠিক আছে 2 দিন বাদে আইয়েন, কাল আমি কামাল হোসেনের কাছে যামুনে। সেবার সলিমুল্লাহর কেমব্রিজ যাওয়া হয়নি, কিন্তু রাজ্জাক স্যার নিজে প্রশংসাপত্র লিখে দিয়েছিলেন এবং ডক্টর কামাল হোসেনের কাছ থেকেও প্রশংসাপত্র সংগ্রহ করে এনে দিয়েছিলেন। কিছুদিন পর আমি স্যারের কাছ থেকে জানতে চেয়েছিলাম সলিমুল্লাহর বইটি তিনি পড়েছেন কিনা। স্যার বললেন, পড়ছি, তাতে কি হয়েছে, ছেলেটার তো ট্যালেন্ট আছে, কি লিখছে না লিখছে হেইডা মনে কইরা কি লাভ, হের তো কিছু করার ক্ষমতা আছে। হামিদাও আমার একই কথা কইল। আমি যখন কামালরে কইলাম 2 লাইন লেখা দাও, হামিদা কয়, হেই ছেলেটা না যে আপনার উপর বই লিখছে, হেরে আমি ঘরে ঢুকবার দিব না। আমি কইলাম, হেডা কি কথা কইল, হেডা কি একটা কথা হইল, একটা প্রমিসিং ছেলে, এমন কয়জন পাওয়া যায়, দাও 2 কলম লিখা। সলিমুল্লাহ খান যখন আমেরিকা গেল প্লেন ভাড়ার টাকার এক অংশ রাজ্জাক স্যার দিয়েছিলেন। এখনও সলিমুল্লাহর খবরাখবর জানতে চান। রাজ্জাক সাহেবকে একেবারে বৈষ্ণব মনে করাও ঠিক হবে না। কারো উপর যদি তার মন উঠে যায় ফেরানো প্রায় একরকম অসম্ভব। আমি কোনো কারণে গত 20-25 বছর ধরে রাজ্জাক স্যারের স্নেহ পেয়ে আসছি। সেটা আমার নিজের কাছে একটা বিস্ময়ের ব্যাপার মনে হয়। আমি রাজ্জাক স্যারের কোনো কথা শুনিনি, তিনি যা বলেছেন উল্টো কাজ করেছি। পরিচিত হওয়ার কয়েকদিন পর থেকেই তার সামনে সিগারেট খেতে আরম্ভ করেছি। আমি সে সময়ে বাঁশি বাজাতে চেষ্টা করছিলাম, এমন কিছু বাজাতে শিখিনি। তবে শুধু তাকে নয়, তার পরিবারের প্রায় সবাইকেই আমার সে বর্বর বাজনা শুনতে বাধ্য করেছি। আমি একসময়ে কাঠকয়লা, আলকাত্রা, বাটা হলুদ, ফুলের রং, হাতের কাছে যা পাই তা দিয়ে ছবি আঁকতে শুরু করেছিলাম। যেহেতু আমার অর্থ সংকট যাচ্ছিল, সেজন্য এক ছবি 3-3 বার কিনতে তাকে রাজি করিয়েছি।
মহাকবি গোতের ফাউস্ট যখন অনুবাদ করছিলাম, দিনে রাতে তাকে কত বিরক্ত করেছি। যখনই টাকার অভাব পড়েছে হুকুম করেছি, অত টাকা অমুক দিন আমার চাই। ওনার হাতে টাকা আছে কিনা সে খবর নেয়ার প্রয়োজনও বোধ করিনি। সেই পেছনের দিনগুলোর কথা যখন ভাবি আমি অবাক হয়ে যাই। রাজ্জাক স্যার আমাকে এতটা প্রশ্রয় দিয়েছিলেন কেমন করে? সে সময়ে আমেরিকান পররাষ্ট্র সচিব হেনরি কিসিঞ্জার বাংলাদেশে এসেছিলেন। এই ইহুদি বংশোদ্ভূত কুশাগ্র বুদ্ধিসম্পন্ন ব্যক্তিটি ছিলেন বাংলাদেশের পয়লা নম্বরের শত্রু। তিনি নিক্সন প্রশাসনকে প্রভাবিত করে মুক্তিযুদ্ধের সময় মার্কিন যুক্তরাষ্ট্রকে বাঙালি জনগণের বিপক্ষে টেনে নিয়ে গিয়েছিলেন। এই কিসিঞ্জার সাহেবই বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি বলে চিহ্নিত করেছিলেন। তখনও মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে স্বীকৃতি পর্যন্ত দেয়নি। তথাপি বাংলাদেশের রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে রাজকীয় সংবর্ধনার আয়োজন করে কিসিঞ্জারকে বরণ করতে হচ্ছিল। এই মার্কিন কূটনীতি বিশারদের নেক নজরে পড়ার জন্য মন্ত্রিসভা থেকে সোভিয়েত ঘেঁষা সহকর্মীদের বাদ দিতে হলো। মুক্তিযুদ্ধকালীন প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদও রেহাই পেলেন না। কিসিঞ্জারের সম্মানে হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক সংবর্ধনা সভার আয়োজন করা হয়েছিল। হোটেল শেরাটনের নাম ছিল হোটেল ইন্টারকন্টিনেন্টাল। নিমন্ত্রিত অতিথির তালিকায় রাজ্জাক স্যারের নামও ছিল। এখন ঠিক মনে আসছে না অনুষ্ঠানটি কখন ছিল, সকালবেলা না বিকেলবেলা। সেদিন স্যারের বাড়িতে আমি ছিলাম, ডক্টর রৌনক জাহানও ছিল। আমার মনে নেই ডক্টর রৌনক জাহান স্যারকে কিসিঞ্জারের অনুষ্ঠানে সঙ্গে নিয়ে যাওয়ার জন্য গিয়েছিলেন কিনা। হুকোর নলটি রেখে খদ্দরের চাদরটি কাঁধের উপর ঝুলিয়ে বললেন, একটু গুইরা আহি। ডক্টর রৌনক জাহান বললেন, ওমা, এই বেশে আপনি কোথায় চললেন? স্যার বললেন, ওই যে লোকে কয় কিসিঞ্জার সাহেব আইছেন, একটু মোলাকাত কইরা আহি। ডক্টর রৌনক জাহান বললেন, এই কাপড়ে আপনি সেখানে যাবেন? রাজ্জাক স্যার ধরা পড়ে যাওয়া অপরাধী বালকের মতো মুখ নিচু করে বললেন, আমার আর কোনো কাপড় সাপড় নাইকা। আমি বললাম, সেদিন তো স্যার আপনাকে একটা সিল্কের সুন্দর পাঞ্জাবি দিলাম, কোথায় রাখছেন? স্যার বললেন, দিছিলাম তো ঠিকই, এখন কই রাখছি মনে পড়ে না। আমরা সকলে মিলে ঘরের আনাচে কানাচে খুঁজতে লাগলাম। এক সময় পাঞ্জাবির সন্ধান পাওয়া গেল। তিনি মুড়ির টিনের মধ্যে সুখে নিদ্রা দিচ্ছিলেন। কিছুদিন পর ডিক উইলসন সাহেবের লেখা বৃহৎ কলেবরের গ্রন্থ এশিয়া অ্যাওয়েক্স প্রকাশিত হল। উইলসন সাহেব তার গ্রন্থের উৎসর্গের বাক্যটা এভাবে লিখেছেন, টু আব্দুর রাজ্জাক অব ঢাকা, টু ব্রড ইস্ট ইন মাই মাইন্ড। আজিজুল হক মন্তব্য করলেন, ডিক উইলসন সাহেবের গ্রন্থটি মানের দিক দিয়ে গুনার মির্ডালের এশিয়ান ড্রামার কাছাকাছি। এশিয়ান ড্রামার জন্য গুনার মির্ডালকে পরে নোবেল পুরস্কার দেয়া হয়েছিল। তখনও আমি এশিয়ান ড্রামা পড়িনি। কিছুদিনের মধ্যেই এশিয়ান ড্রামা এবং এশিয়া অ্যাওয়েক্স দুটো বই পাশাপাশি পড়ার সুযোগ হলো। ডিক উইলসনের উৎসর্গ বাক্যটি পাঠ করেই আমার দৃষ্টি থেকে একটা পর্দা সরে গেল। ডিক উইলসনের মতন একজন বিশ্বনন্দিত স্কলারকে যিনি প্রভাবিত করতে পারেন, তার মেধা এবং মনীষা কত দূর প্রসারিত হতে পারে ধারণা করার ক্ষমতাও তার চারপাশে যে সমস্ত মানুষ ঘুরে ঘুরে বেড়ান, যারা তার চাটুকারিতা করেন কিংবা নিন্দা করেন, তাদের নেই। তারপর থেকে রাজ্জাক স্যারকে আমি পাট খেতে মাথা উঁচু করে দাঁড়ানো বটবৃক্ষের মতো দেখে আসছি। তার সামনে গেলে সব সময়ই আমার মনে হতো আমি বিশাল কিছু, গভীর কিছুর সন্নিধানে উপনীত হয়েছি। রাজ্জাক স্যারের সঙ্গে একটা বিষয়ে শিল্পী জয়নুল আবেদিন সাহেবের চমৎকার মিল লক্ষ্য করেছি। আবেদিন সাহেব প্রকৃত কাজের মানুষদের চিনতে পারতেন। রায়ের বাজারের মৃৎশিল্পদের পল্লী থেকে আবেদিন সাহেব মরণচাঁদকে আবিষ্কার করেছিলেন। মরণচাঁদের দক্ষতা এবং সততায় মুগ্ধ হয়ে তাকে আর্ট কলেজে একটা চাকুরি দিয়ে প্রতিষ্ঠিত করেছিলেন। উত্তরকালে মরণচাঁদের একজন ভাস্কর হিসেবে আত্মপ্রকাশ ঘটে। ঋজুতা এবং চারিত্রিক স্বচ্ছতার দিকটি বিচার করে
আর্ট কলেজের শিক্ষক হিসেবে মোস্তফাকে নিয়োগ করেছিলেন। আবেদিন সাহেবের পছন্দের মানুষ দুটি রাজ্জাক সাহেবেরও ভীষণ প্রিয়ভাজন হয়ে উঠেছিলেন। আর মোস্তফা রাজ্জাক স্যারের অনুগৃহীতদের মধ্যে বিশেষ একজন হয়ে গিয়েছিলেন। একদিন সকালবেলা স্যারের বাড়িতে গিয়ে দেখি তিনি একা একা দাবা খেলছেন। আমাকে দেখা মাত্রই জিজ্ঞেস করলেন, মৌলভী আহমদ ছফা, কি খবর? পাশে স্যার অন্য প্রসঙ্গ তুলে প্রয়োজনটা ভুলিয়ে দেন সেই আশঙ্কা করে আগে ভাগে আমার আর্জিটা পেশ করে বসলাম। বললাম, স্যার, দরিয়ায় ঘিরা গেছি, উদ্ধার পাইবার পথ বাতলাইয়া দেন। স্যারের সঙ্গে কথা বলে একটু আধটু ঢাকাইয়া বুলি ব্যবহার করতে শিখে গিয়েছি। স্যার বললেন, কোনো খারাপ খবর নেই? আমি জবাবে বললাম, তেমন খারাপ খবর নয়। স্যার বললেন, তয় কন, ওই সেটা কি? আমি কথাটা এভাবে শুরু করলাম, ইংল্যান্ডের শিল্প বিপ্লবের ধাক্কা বেঙ্গলেও এসে লেগেছিল। এই বিষয়ে আমাকে আলোকপাত করে অন্তত 10 পাতা লিখতে হবে, কিন্তু তার আগে শিল্প বিপ্লব জিনিসটা কি জানতে চাই। অল্পের মধ্যে ধারণা নিতে পারি এমন একটা বইয়ের কথা বলেন। স্যার বললেন, টয়েনবির লেখা 60-70 পৃষ্ঠার বই আছে, পড়া দেখবার পারেন, টাইটেল ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। আমি বললাম, ইনি কি ঐতিহাসিক টয়েনবি? স্যার বললেন, না, তার চাচা। ভদ্রলোক একেবারে তরুণ বয়সে মারা গিয়েছিলেন, বড় জোর 30-31। ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন টার্মটা তিনিই কয়েন করছিলেন। তিনি নিজে লেখাটা লিখে যাননি, তার লিখিত নোটস পর্যালোচনা করে বন্ধুবান্ধবেরা বইটি তৈরি করেছিলেন। নতুন এডিশনে জুনিয়র টয়েনবি মানে ঐতিহাসিক টয়েনবি একটা ছোট্ট অথচ চমৎকার ভূমিকা লিখেছেন। আমি লাইব্রেরিতে গিয়ে বইটা ইস্যু করে আনলাম। সিনিয়র টয়েনবির যুক্তির ধারা এবং চিন্তার স্বচ্ছতা আমাকে একেবারে মুগ্ধ করে ফেলল। ইংল্যান্ডে কোন আর্থসামাজিক পরিস্থিতিতে শিল্প বিপ্লবের সূচনা হয়েছিল, তার আগে কৃষিতে কি পরিবর্তন ঘটেছিল, টয়েনবি সাহেব তার পেছনের কারণগুলো প্রাঞ্জল ভাষায় ব্যাখ্যা করেছেন। টয়েনবির বইটা পাঠ করার পর আমার মনে হলো গতকালের আমির সঙ্গে আজকের আমির অনেক পরিবর্তন ঘটে গেছে। এক একটা বইয়ের চিন্তা চেতনার উপর প্রভাব বিস্তার করার কি অপরিসীম ক্ষমতা! ফ্রেডরিক এঙ্গেলসের কন্ডিশন অব দ্য ওয়ার্কিং ক্লাস ইন ইংল্যান্ড পাঠ করার পরেও আমার মনে এমন একটা ভাবান্তর জন্ম নিয়েছিল। পরের দিন সকালবেলা যাকে বলে রক্তবেগ তরঙ্গিত বক্ষে স্যারের ওখানে হাজির হলাম। স্যার সদ্য ঘুম থেকে উঠে টেবিলের উপর চরণযুগল উঠিয়ে দিয়ে গুড়ুক গুড়ুক হুকা টানছেন। স্যার বললেন, মৌলভী আহমদ ছফা, এত বিয়ানবেলা চইল্লা আইলেন? আমি বললাম, হ স্যার, চইল্লা আসলাম, কারণ টয়েনবি সাহেবের বইটা পড়লাম। কি মনে হইল? স্যারের প্রশ্ন। আমি বললাম, এতকাল তো আমি এ বিষয়ে কিছুই জানতাম না, একটা ভাষা ধারণা ছিল মাত্র। স্যার বললেন, পড়বেন সেন তারপর তো জানবেন, এই বিষয়ে আপনি আরও কিছু জানতে চাননি? আমি বললাম, আপনার কাছে আর কোনো বই আছে? স্যার বললেন, আমি মেন্টর বইটা দিবার পারি। তিনি সেলফ থেকে বের করে বইটি দিলেন এবং বললেন, তাড়াহুড়া কইরেন না, কি পড়ছেন সেটা পরিষ্কারভাবে বোঝার চেষ্টা করবেন। আমার খুব খারাপ লাগছে, বইটির টাইটেল ভুলে গিয়েছি। 3-4 দিন বাদে বইটি যখন ফেরত দিতে গেলাম, স্যার সেলফ থেকে ফ্যাক্টরস ইন মডার্ন হিস্ট্রি শিরোনামে একটি বই আমাকে ধরিয়ে দিয়ে বললেন, এটা দেখবার পারেন। ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের বিষয়টা বিশদভাবে এই বইতে আলোচনা করা হয়েছে। লেখকের নামটিও আমি মনে করতে পারছি না। অজানা বিষয়ে জানার যে একটা আনন্দ আছে, সেই জিনিসটা তখন আমাকে পেয়ে বসেছে। একটা কথা বলে রাখা প্রয়োজন, ইংরেজ না আমেরিকান বলতে পারবো না। পিএন হেক্সটার নামে ভদ্রলোক সাম্প্রতিককালে ওই একই শিরোনামে ফ্যাক্টরস ইন মডার্ন হিস্ট্রি নামে একটা বই লিখেছেন। এই বইটা যখন ফেরত দিলাম,
স্যারের মধ্যে একটা সিরিয়াস মনোভাব লক্ষ্য করলাম। তিনি অধিকতর যত্ন সহকারে ব্রিটিশ ফ্রেঞ্চ অর্থনীতির নানা পর্যায় সম্পর্কে আমার আগ্রহ জাগিয়ে তুলতে আরম্ভ করলেন। তিনি বললেন, ইকোনমিক্স সায়েন্সের প্রতি আপনার আগ্রহটা জাগছে, এটা বালা লক্ষণ। আপনি সাহিত্যের লোকেরা বেশিরভাগ যেই সব কথা লেখে তার মধ্যে সানা জিনিস বিশেষ থাকে না। স্যার ইকোনমিক্স শব্দটাকে সবসময় ইকোনমিক্স উচ্চারণ করে থাকেন। তিনি সেলফ থেকে ধুলা ঝেড়ে অ্যাডাম স্মিথের দ্য ওয়েলথ অব নেশনস বের করে আমার হাতে দিয়ে বললেন, এইটা একটু নাড়াচাড়া কইরা দেখেন, কাণ্ডজ্ঞানটা পোক্ত হইব। অজানা একটা জিনিসকে জানার প্রচণ্ড একটা উত্তেজনা আছে। আমি অ্যাডাম স্মিথ পড়তে শুরু করলাম। স্কুলে থাকার সময় যেরকম তন্ময় হয়ে গোয়েন্দা গল্প পাঠ করতাম, অনেকটা সেই আবেগ নিয়ে অর্থনীতির বইগুলো পাঠ করছিলাম। এই বিদ্যা আমার কোনো কাজে আসবে কিনা সে চিন্তা আমার মনে একবারও উদয় হয়নি। অ্যাডাম স্মিথ যখন ফেরত দিলাম, স্যার কাঁধে হাত দিয়ে বললেন, আপনারা তো মার্কস নিয়ে খুব মাতামাতি করেন, কিন্তু মার্কস যার কাছে অধিক ঋণী, এই রিকার্ডোর সম্পর্কে কিছু জানলে মন্দ হয় না। তিনি তো আমাকে রিকার্ডোর বই দিলেন, কিন্তু রেন্ট ইত্যাদি তত্ত্ব পড়তে গিয়ে আমার জান যাওয়ার জোগাড়। এখনও মনে হয় না রিকার্ডো সাহেবের খটমটো তত্ত্ব আমি বুঝতে পেরেছি, অথচ মার্কস সাহেবের ক্যাপিটাল প্রথম এবং দ্বিতীয় খণ্ড সে তুলনায় আমার কাছে অনেক সহজ মনে হয়েছে। মুশকিলের ব্যাপার হলো, স্যার ধরে নিয়েছেন আমি যা পড়ছি ঠিকমতো বুঝতে পারছি। তারপর তিনি ম্যাক্স বেভবের প্রোটেস্ট্যান্ট এথিক্স অ্যান্ড স্পিরিট অব দ্য ক্যাপিটালিজম আমাকে দিলেন। মার্কস বেভবের বইটি আমার এত ভালো লেগে যায় যে নিজের উদ্যোগে খবর নিয়ে তার অন্যান্য রচনা সম্বন্ধে আগ্রহী হয়ে উঠি। বেভবের রিলিজিয়ান্স অব ইন্ডিয়া বইটি পাঠ করে আমি সবিশেষ উপকৃত হয়েছি। একদিন স্যার আমাকে বললেন, সাহিত্যের পুরনো স্ক্রিপ্ট পর্যালোচনা করে সমাজবিজ্ঞানের গবেষণা করার ট্র্যাডিশন আমাদের বাংলা ভাষায় গড়ে ওঠেনি। এই ধরনের কিছু কাজ করার আমার উদ্যোগ নেওয়া প্রয়োজন। স্যার তার শিক্ষক হ্যারল্ড লাস্কির লিবারালিজম অ্যান্ড দ্য রাইজ অব ইউরোপিয়ান ক্যাপিটালিজম পড়তে দেন। বইটি যখন পড়ে ফেরত দিতে গেলাম, স্যার জিজ্ঞেস করলেন, বই তো পড়া যাইতাছেন, নোটফোট রাখবার লইছেন নি? আমি বললাম, নোট রাখার বিশেষ অভ্যাস নেই। তার একটা কারণ মনে রাখার মতো কিছু চোখে পড়লে মনের ভেতর গেঁথে যায়। সে সময় আমার স্মৃতি অত্যন্ত প্রখর ছিল। স্যার বললেন, নোট রাখার অভ্যাসটি করলে বালা হইতো। কথা প্রসঙ্গে ডক্টর আনিসুজ্জামানের নাম উল্লেখ করলেন। আনিস যেমন পরিচ্ছন্ন গবেষণার কাম করে, সেরকম বেশি দেখা যায় না। স্যার তখন একের পর এক বই তুলে দিচ্ছিলেন আর আমি পড়ে যাচ্ছিলাম। তিনি কেন আমাকে দিয়ে ওইসব ছাইপাশ পড়িয়ে নিচ্ছিলেন, আমি কেন পড়ে যাচ্ছিলাম, তার কারণ আমি আজও খুঁজে বের করতে পারিনি। এইভাবে প্রায় 7 মাস চলে গেল। থিসিসের কাজ পড়ে আছে। সে সময়ে আমার মনোভাব ছিল এরকম, এত সব প্রয়োজনীয় বিষয় আমি জানতে পারছি, থিসিস লেখার কাজে নষ্ট করার সময় কই? স্যার আমাকে দিয়ে অনেক কিছু পড়িয়েছেন, কিন্তু পড়ে কি লাভ হয়েছে খতিয়ে দেখার সময় হয়নি। দৃশ্যত অপ্রয়োজনীয় বিষয়ে অধিক মনোসংযোগ করার কারণে আমি ভেতরে ভেতরে অনেকখানি বদলে গিয়েছিলাম। তার ফল এই যে সাহিত্য যারা করেন তাদের সঙ্গে পুরোপুরি মিশতে পারিনি এবং সমাজবিজ্ঞানীদের দলেও ভিড়তে পারিনি। সেই যে 2 পা 2 নৌকায় রাখতে অভ্যাস করিয়েছিলেন রাজ্জাক স্যার, অদ্যাবধি আমার পক্ষে এক করা সম্ভব হয়নি। ধন্যবাদ সকলকে আজকের পর্বটি শোনার জন্য। কে কোথা থেকে শুনছেন এবং এই পর্বটি কেমন লাগলো আশা করছি তা কমেন্ট বক্সে জানাবেন। আর এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আহমদ ছফার আরও কিছু বিখ্যাত প্রবন্ধ, ছোট গল্প এবং উপন্যাসের লিঙ্ক দেওয়া থাকবে, চাইলে শুনে নিতে পারবেন। আগামী পর্বগুলো মিস করতে না চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।